প্রফেশনাল মাইক্রোসফট এক্সেলের 32তম পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে আমরা দেখব যে বিভিন্ন সময় আমরা যখন কোনো সংখ্যাগুলোর মধ্যে ক্যালকুলেশন বের করি তখন কিছু ফ্র্যাকশন অ্যামাউন্ট দেখা যায়, কিছু রাউন্ড ফিগার দেখা যায়। যেমন এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুটোর মধ্যে আমরা যে ডিভিশন কলামটি দেখতে পাচ্ছি সেখানে আমরা দুটোর মধ্যে ভাগ করেছি, অর্থাৎ এখানে C4 ডিভাইডেড D4। তো ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি কোনো সংখ্যার পরে 2 ডিজিট, কোনো সংখ্যার পরে 5-6 ডিজিট, কোনোখানে রাউন্ড ফিগার। তো এগুলোকে আমরা কীভাবে একটা নির্দিষ্টভাবে এগুলোর মধ্যে আমরা সমন্বয় করতে পারি, অর্থাৎ রাউন্ড ফিগারে দেখ। তো আমরা যদি মনে করি যে আমাদের দশমিকের পরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমরা বাদ দিতে চাই আর শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাকে আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা যে INT ফাংশনটি দেখতে পাচ্ছি সেই ফাংশনটি ব্যবহার করব। এর জন্য আমাদের লিখতে হবে INT। এরপর আমরা যে সেলটির উপরে এই ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটাকে শর্ট কিওয়ার্ড হিসেবে INT ব্যবহার করা হয়েছে, সেই সেলে ক্লিক করব। এরপর আমরা এন্টার প্রেস করে দেখতে পাচ্ছি যে এখানে 3 দেখাচ্ছে, এখানে শুধু 3 দেখাচ্ছে, এখানে শুধু 8 দেখাচ্ছে, অর্থাৎ দশমিকের পরের যে ডিজিটগুলো সেই ডিজিটগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটিকে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা মনে করি যে কোনো সংখ্যার ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে এটি 3.75 হলে এটি 4 দেখাবে, বা 3.4 বা 49 যদি হয় তাহলে 3 দেখাবে। এরকম করে আমরা যদি সংখ্যাটাকে বর্ধিত করতে চাই বা হ্রাস করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে রাউন্ড দিয়ে আমরা যে নাম্বারটি দেব, যে সেলটিকে আমরা এখানে দেখিয়ে দিব যে সেলটির উপরে সে কাজ করবে, সেই সেলে দিতে হবে। তারপরে এখানে নাম্বার ডিজিট দিতে হবে। এক্ষেত্রে আমরা যদি এখানে 2 ইউজ করি, অর্থাৎ ডেসিমাল পয়েন্টের পরে কত ডিজিট দেখাবে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে সবগুলোতে 2 ডিজিটে দেখাচ্ছে, ডেসিমালের পরে যেগুলোতে ফ্র্যাকশন রয়েছে। তো এখন আমরা চাচ্ছি যে এখানে এই রাউন্ড ফিগারটা লক্ষ্য করে দেখুন যে এটা যদি আমরা 2 দিই তাহলে এভাবে দেখাবে। এখানে যদি আমরা 1 দিয়ে দিই, এবার আমরা ড্র্যাগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দশমিকের পরে একটি ডিজিট দেখাচ্ছে এবং একটি ডিজিট আমরা এখানে 3.75 যেখানে রয়েছে সেখানে 8 দেখাচ্ছে, যেখানে 6 রয়েছে সেখানে 7 দেখাচ্ছে, যেখানে 3 রয়েছে সেখানে 3 দেখাচ্ছে। এভাবে যেখানে 1 2 5 সেখানে 1 দেখাচ্ছে। এবার যদি আমরা এটাকে 0 করে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো, অর্থাৎ এবার আমরা এখানে চলে যাই এবং এবার আমরা 0 করে দিচ্ছি এবং 0 করে দেওয়ার পরে এবার যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলে সবগুলো এখানে রাউন্ড ফিগার হয়ে গেছে। যেমন এখানে 3.75 এখানে 4 দেখাচ্ছে এবং এখানে 3.33 অর্থাৎ এখানে তখন 8 দেখাচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু বেশি দেখাচ্ছে, আবার এখানে কিন্তু কম দেখাচ্ছে। কারণ হচ্ছে এখানে যদি 3.49 পর্যন্ত কোনো ভ্যালু পায় তাহলে সে 3 দেখাবে, এবং 3.5 থেকে অ্যাবাভ যদি কোনো ভ্যালু পায় তাহলে তার পরবর্তী যে রাউন্ড ফিগারটি সেটি দেখাচ্ছে এখানে। তো এইভাবে আমরা দশমিকের পরের সংখ্যা এবং পূর্বের সংখ্যাগুলোকে বিভিন্নভাবে আমরা ফরম্যাটিং করতে পারি বা বিভিন্নভাবে সেই ফিগারটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখন আমরা দেখব যে এটাকে যদি আরেকটু আমরা নির্দিষ্ট ক্রমে বাড়াতে চাই, যেমন 5 করে বাড়াতে চাই, 10 করে বাড়াতে চাই, 100 করে বাড়াতে চাই, 50 করে বাড়াতে চাই, এরকমটা যদি হয়, যেমন আমরা এখানে এই সংখ্যাগুলোর উপরে যদি এবার কাজ করি, দেখা যাচ্ছে যে এটাকে যদি আমরা এবার ফ্লোর মানে আমরা জানি যে এটা হচ্ছে আমাদের মেঝে, অর্থাৎ নিচের দিকে। তাহলে এখানে আমরা কি করব, আমরা যে এখন ফ্লোর যে ফাংশনটি ব্যবহার করছি ফ্লোর, এটি দিয়ে আমরা যে সেলের মধ্যে কাজটি করব, সাপোজ আমরা এই সেলটি নিলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিগনিফিক্যান্স। তো সিগনিফিক্যান্স হচ্ছে যে এই সংখ্যাটির নিচে যে সংখ্যাটি আমরা এখন দেব, এই সংখ্যাটির নিচের সংখ্যাটি যদি কত দ্বারা বিভাজ্য হবে। যেমন আমরা এখানে যদি এটাকে 3 দিয়ে দিই বা 2 দিয়ে দিই তাহলে কি হবে, অর্থাৎ এই সংখ্যাটির নিচের কোন সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সে সেই সংখ্যাটিকে দেখাবে। যেমন এই সংখ্যাটির নিচে 2 আছে যেটি 2 দ্বারা বিভাজ্য, তারপরে আমরা এখানে ড্র্যাগ করি, এখানে তার পরবর্তী সংখ্যাগুলোর ক্ষেত্রে বুঝতে পারবো। তো এখানে যেহেতু 8ই রয়েছে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এখানে 17 রয়েছে, এটা 16 দ্বারা বিভাজ্য। তো
তো এইভাবে আমরা যেখানে যে যত পাচ্ছি তত দেখাচ্ছে। এটা এবার ঠিক আমরা বাড়িয়ে দিই, তাহলে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবো পার্থক্যটা। এবার 5 দিয়ে দিলাম, তো 5-এর নিচে যে সংখ্যাটি সেটি 0ই দেখাচ্ছে, এবং এখানে লক্ষ্য করুন যে এখানে 24-এর নিচে কিন্তু 20 দেখাচ্ছে। এখানে 21-এর নিচের সংখ্যাটি 20 দেখাচ্ছে। 21-এর নিচের যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 20 যেটি 5 দ্বারা বিভাজ্য, তাহলে 8-এর নিচে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তো এভাবে আমরা যদি মনে করি যে আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো, যেমন এখানে 60 রয়েছে, এটিকে আমরা 62 রয়েছে, 60-তে কনভার্ট করতে চাই। এখানে 24 রয়েছে, এখানে 20-তে কনভার্ট করতে চাই। অর্থাৎ এর নিচের যে সংখ্যাটা সেটিকে আমরা কনভার্ট করতে চাই। তাহলে আমরা কি করব, এখানে আমরা 10 দিয়ে দিব। এখানে 10 দিয়ে দিলে তাহলে কি হবে, যে আমরা দেখতে পাচ্ছি ওই সংখ্যাটির নিচের সংখ্যা, অর্থাৎ এখান থেকে 62 থেকে 2 মাইনাস হয়ে 60 হয়ে গেছে। এখানে 24 থেকে 4 মাইনাস হয়ে 20 হয়ে গেছে। এরকম করে আমরা এই যেমন 17টি 10 হয়ে গেছে, কারণ এটির নিচের সংখ্যাটি হচ্ছে 10, যেটি 10 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আমরা কোনো সংখ্যার নিচের সংখ্যাগুলোকে একটা বাইন্ডিংস বা সীমা দিয়ে সংখ্যাগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ঠিক একইভাবে সিলিং, এটি হচ্ছে সর্বোচ্চ সীমা, যেটি দিয়ে আমরা সিলিং ব্যবহার করে আমরা কি করব, যে সংখ্যাটির উপর অ্যাপ্লাই করব সেই সেলটি দেব। একইভাবে এখানে এর পরবর্তী কোন সংখ্যাটি, আমরা যদি এখানে 5 দিয়ে দিই, তাহলে এর পরবর্তী কোন সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটিকে এখানে দেখাবে। যেমন এই সংখ্যাটির পরবর্তী সংখ্যা হচ্ছে 5, যেটি 5 দ্বারা বিভাজ্য। এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। এর পরের সংখ্যাটি হচ্ছে 10, যেটি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 5 করে সংখ্যাগুলোর মধ্যে কিন্তু একটা ইনক্রিমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেমন 20 ও 25, 60 কিন্তু 65 হয়ে গেছে। 10 কিন্তু 10ই আছে, আবার 10-এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 15, তাহলে এখানে 5 করে বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি এখানে 10 দিয়ে দিই, তাহলে দুটোর মধ্যে ফ্লোর এবং সিলিংয়ের মধ্যে পার্থক্যটি খুব ভালো বুঝতে পারবো। তাহলে আমরা এবার 10 করে বাড়িয়ে দিলাম। 10 করে বাড়িয়ে দিলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 3-এর উপরে আমরা কাজ করেছি, অর্থাৎ এটি 3-এর পরের সংখ্যাটি হচ্ছে 10, 8 পেলেও 10, 17 হলেও 20, 21-এর পরে 30, 24-এর পরে 30, 61-র পরে 70, এভাবে 10-এর পরে 10, 14-র পরে 20। এভাবে আমরা যত সীমা নির্ধারণ করে দেব, সিলিং নির্ধারণ করে দেব, সেই সিলিং অনুযায়ী সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাগুলোকে ইনক্রিমেন্ট করবে। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান, তাহলে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।